আসসালামু আলাইকুম। স্কলার্স একাডেমির সকল শিক্ষার্থী সহ আমরা এই ভিডিওটি এখন যারা দেখতেছি তাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় ক্লাসে এসেছি আংশিক ভগ্নাংশের স্টেপ 3 নিয়ে। হ্যাঁ, আমরা আজকে স্টেপ 3 আলোচনা করব। স্টেপ 3 এর অঙ্কগুলো কিভাবে হয় এবং স্টেপ 3 আসলে কয়টি সত্য আছে, সত্যগুলো কি কি, আমরা একটু স্টেপ 3 সত্যগুলো লিখে নিই। আমরা স্টেপ 3 তে সেম স্টেপ 1 স্টেপ 2 এর মতো তিনটি সত্য পাবো। আমরা স্টেপ 1 এ যে সত্য বলেছিলাম, প্রকৃত ভগ্নাংশটি মানে যে ভগ্নাংশটি আংশিক ভগ্নাংশ করব সেই ভগ্নাংশটিকে প্রকৃত হতে হবে স্টেপ 1 এ, এবং স্টেপ 2 এবং আজ স্টেপ 3 তে, অর্থাৎ 1 নম্বর সত্য প্রতিটি স্টেপের জন্য সেম, অর্থাৎ ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে গেলে আমাদের অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হতে হবে। 2 নম্বর এই সত্যে বলা আছে ভগ্নাংশটি হরের চলকের ঘাত 1 হতে বেশি হবে, অর্থাৎ 1 হতে বেশি হবে, 1 হতে বেশি হবে। কিসের? ভগ্নাংশটির যে হর থাকবে, অর্থাৎ নিচের যে অংশটি থাকবে তার যে চলক থাকবে সেই চলকের পাওয়ারটা 1 থেকে কি হবে? বেশি হবে। আগের গুলোতে 1 হতে হবে বলা ছিল, আজ তৃতীয় স্টেপে বলা হয়েছে 1 এর থেকে কি হবে? বেশি হবে। 3 নম্বর সত্যে বলা হয়েছে ভগ্নাংশটি হরের পুনরাবৃত্তি হবে না। এই স্টেপের তিনটি সত্য উপর ভিত্তি করে আমরা একটা উদাহরণ লিখেছি, অর্থাৎ এই উদাহরণটা হচ্ছে, একটু দেখি ভগ্নাংশটি প্রকৃত হতে হবে, একটু কোয়ালিফাই করে দেখি। এখানে আছে x স্কয়ার, এখানে আছে x, এর পাওয়ার হচ্ছে 1, এর পাওয়ার হচ্ছে 2, আর উপরের লবের যে চলক এর পাওয়ার কত? 1। আর এই দুটোর পাওয়ার যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 2। বা যদি গুণ করি 2 আর 1 অর্থাৎ x গুণন x স্কয়ার, তাহলে x কিউব হয়। এই যে 3, এই 3 হচ্ছে আমাদের কি? লবের হরের চলকের ঘাত। তাহলে এই ভগ্নাংশটি কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি এই ভগ্নাংশটি কি প্রকৃত ভগ্নাংশ। 1 নম্বর সত্য কি হয়? কোয়ালিফাই করে। এখন 2 নম্বর সত্য, ভগ্নাংশটি হরের চলকের ঘাত 1 হতে কি হবে? বেশি হবে, অর্থাৎ কমপক্ষে যে কোনো একটা চলকের ঘাত যদি 1 এর থেকে বেশি থাকে, এটা কিন্তু 1, 1 এর থেকে কি থাকে? বেশি থাকে, তাহলে আমাদের এই সত্যটা কি হবে? কোয়ালিফাই করবে। তাহলে আমাদের 2 নম্বর সত্য কোয়ালিফাই করলো। 3 নম্বর সত্যে বলা আছে ভগ্নাংশটির হরের পুনরাবৃত্তি হবে না। মজার বিষয় হচ্ছে এখানে ভগ্নাংশটির হরের পুনরাবৃত্তি হচ্ছে না। কেন? এই পুরো অংশের উপর কিন্তু পাওয়ার 1, এই পুরো অংশের উপর কি? পাওয়ার 1। তাহলে আমরা এই অঙ্কটি, অর্থাৎ এই বীজগণিতিক ভগ্নাংশটি এই 3 নম্বর স্টেপের এই তিনটি সত্য কোয়ালিফাই করেছে। তাহলে আমরা এখন এটাকে এইভাবে সমাধান করব। সমাধান করতে গেলে ফার্স্ট অফ অল আমাকে ধরতে হবে যে এই অংশটি ধরি 1 প্লাস, একটু লক্ষ্য করি আগের টাইপে ছিল বি ভাগ একটা অংশ, সি ভাগ একটা অংশ, কিন্তু মজার বিষয় হচ্ছে এই টাইপে আমাদের হরের যে চলক আছে, এই হরের চলকের যে পাওয়ার আছে সেই পাওয়ার হচ্ছে 1 এর থেকে কি আছে? বেশি। 2 নম্বর স্টেপে হরের চলকের ঘাত 1 হতে কি হতে হবে? বেশি হতে হবে। এই জন্য একটা আছে x স্কয়ার ভাগ 4, তার মানে কি এই x স্কয়ারের পাওয়ার কত? 2। তাহলে এই যে 1 এর থেকে বেশি আছে, এই জন্য এখানে x স্কয়ার, কয়টা x আছে? 2টা। যদি আমরা এইভাবে একটু কল্পনা করি, অলরেডি অজ্ঞাত রাশির চলক আমরা অলরেডি নিয়ে নিছি a। এখন যদি আমরা এই অংশটার জন্য নেই তাহলে bx প্লাস c ভাগ হচ্ছে x স্কয়ার প্লাস কি 4, এইটাকে আমরা দিব 1 নং সমীকরণ। তাহলে এই 1 নং সমীকরণ ইতিপূর্বে আমরা স্টেপ 1 স্টেপ 2 জেনারেল ক্লাসটা করছি,
ওই ক্লাসে যেভাবে 1 নং সমীকরণকে সমাধানের কথা বলা ছিল সেম স্টাইলে আমরা এই সমীকরণটি কি করব সমাধান করব। তাহলে কিভাবে সমাধান করতে পারি, আমরা স্টেপ 1 এবং 2 তে বলা ছিল সমীকরণের মূল যে অঙ্ক তার যে হরের এই অংশটি দ্বারা পুরো সমীকরণকে আমরা কি করব গুণ করব, সেটা আমাকে লিখতে হবে। তাহলে কি লিখবো আমরা, সমীকরণ 1 এর উভয় পাশে x - 1 x² + 4 এইটা দ্বারা গুণ করি। কি লিখবো, গুণ করি। কিভাবে গুণ করব, x ভাগ x - 1 আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এই অংশ যায় কাটা, তাহলে আমরা বাম পাশে কি পাই, x ইকুয়াল এর সাথে এর কাটা, তাহলে a x² + 4 প্লাস এর সাথে এর কাটা bx + c এর সাথে গুণ থাকে x - কি 1। আচ্ছা, একটু আমরা লক্ষ্য করি, আমরা এই অঙ্কের এই উভয় পাশে হর দ্বারা গুণ করে 2 নং সমীকরণ পাইছি। এই 2 নং সমীকরণের প্রতিটি পদে গুণ ছিল, সেটাকে আমরা 3 নং সমীকরণে কি করছি রূপান্তর করছি। এখন আমাদের অঙ্কে যে অংশটি হর আছে এইটাকে 0 ধরে এখান থেকে যে পূর্ণ সংখ্যা পাইছি এই মানটি আমরা সমীকরণ 2 এ বসাবো। কোথায় বসাবো, 2 এ। কিভাবে, তাহলে লিখবো যে x = 1 সমীকরণ। একটু আমরা লক্ষ্য করি বোর্ডের মধ্যে সমীকরণ 2 কোনটা, এই অংশটা। আচ্ছা, এই যে সমীকরণ 2 এই সমীকরণ 2 এ যদি x এর মান কত বসাই 1, তাহলে বাম পাশে কি আছে, শুধু x আছে। তাহলে x এর পরিবর্তে 1 ইকুয়াল ডান পাশে আছে a ফার্স্ট ব্র্যাকেট x এর উপর স্কয়ার, মানে x এর মান যদি 1 বসাই তাহলে 1 এর উপর স্কয়ার মানে 1, তার সাথে 4 যোগ করলে কত হয় 5, তার মানে আমরা এখানে লিখতে পারি 5a প্লাস, একটু লক্ষ্য করি এই অংশটির সাথে কি এরা দুইজন গুণ আছে না, তাহলে গুণ থাকলে x মাইনাস কি আছে 1 আছে। তাহলে এখানে যদি x এর মান 1 বসাই তাহলে 1 মাইনাস 1 মানে কি 0, এই 0 এর সাথে যদি এই অংশটার গুণ হয় তাহলে এই পুরো পদটি কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, শূন্য। তাহলে শূন্য যদি আমরা কোনো দাম এখানে না থাকে তাহলে 5a ইকুয়াল কত পাই, লিখতে পারি 5a ইকুয়াল কত 1। সুতরাং a ইকুয়াল আমরা কি লিখতে পারি 1 ভাগ কত 5। আশা করি আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে কার মান পেলাম, এর মান। তাহলে আমরা একটা এর মান বের করলাম 1 ভাগ কত 5। এখন আমাদের অঙ্কটিকে আংশিকে রূপান্তর করতে গেলে b আর কার মান লাগবে, c এর মান। যেহেতু x এর মান 1 বসিয়ে আমরা এর মান পেলাম, কিন্তু x এর মান 1 শুধু আমরা হরের অংশ থেকে পাইছি, আর কোনো হরের অংশ থেকে মান পাচ্ছি না। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা 3 নম্বর সমীকরণ যে রেডি করে রাখছি পদ আকারে, গুণ ছিল 2 নং সমীকরণের যে গুণ ছিল সেটাকে আমরা পদ আকার কি করছি রেডি করে রাখছি। তো এই 3 নং সমীকরণের একটু লক্ষ্য করব, আমাদের লাগবে কার মান, b এর মান। একটু দেখো এই পদটিতে অর্থাৎ 3 নং সমীকরণের এই পদটিতে x স্কয়ারের সহগ কে b। যদি আমরা এখানে x স্কয়ারের সহগ যেহেতু b, আবার এখানে x স্কয়ারের সহগ কি a, তাহলে আমরা যদি বলি এই 3 নং সমীকরণ থেকে শুধু x স্কয়ারের সহগ উভয় পাশে সমীকৃত করি, তাহলে এখন অনেকে প্রশ্ন করবে যে আমাদের লেফট হ্যান্ড সাইডে তো x স্কয়ার নাই, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যদি বলি প্লাস 0 ইনটু x স্কয়ার, কেন এখানে কোনো পদ ছিল না, আমরা এটাকে বানাই নিতে পারি কিভাবে, x স্কয়ারের সাথে যদি 0 সহগ হিসেবে দেই তাহলে আমাদের এই পদটি বোঝায় x স্কয়ার ইনটু কি 0, মানে পুরো পদটি 0। আমরা বোঝার জন্য কেন নিচ্ছি, মানে রাইট হ্যান্ড সাইডে x স্কয়ার আছে, লেফট হ্যান্ড সাইডে x স্কয়ার নাই, x স্কয়ার কে আমরা বানাই নিলাম যে এই লেফট হ্যান্ড সাইডে x স্কয়ার আছে কিন্তু তার সহগ কি
0। তাহলে আমরা এখন এই ভাষাটা লিখবো কিভাবে? তাহলে আমরা কিন্তু a এর মান পেয়ে গেছি, আমরা এই ভাষাটা এইভাবে লিখবো, সেটা হচ্ছে সমীকরণ 3 এর উভয় পাশে x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই। কিভাবে লিখবো? এইভাবে লিখবো, সমী 3 এর উভয় পাশে x স্কয়ার এর সহগ সমীকৃত করি, সহগ সমীকৃত করি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ 3। আমরা কি বলছি? সমীকরণ 3 এর উভয় পাশে x স্কয়ারের সহগ সমীকৃত করি। তাহলে এই সমীকরণের বাম পাশে x স্কয়ারের সহগ যে রেডি করে নিলাম, তার মান কত? 0। তাহলে আমরা লিখতে পারি 0 ইকুয়াল, কি লিখতে পারি? ডান সাইডে x স্কয়ারের সহগ কত? a প্লাস আবার x স্কয়ার সহগ কত? b। আর কোথাও x স্কয়ার আছে? নাই। তাহলে আমরা একটু আগে সমীকরণ 2 যে এখানে ছিল, তার ওখানে x এর মান বসিয়ে যে এর মান পেলাম, এই মানটা আমরা এখানে বসাই দেব। তাহলে কি লিখতে পারি? 0 ইকুয়াল 1/5 প্লাস b। তাহলে b এর মান বের করতে গেলে আমাকে কি করতে হবে? এই প্লাস এর সামনে কিছু না, মানে প্লাসটা যদি পার করি, তাহলে সুন্দর করে আমরা লিখতে পারি -1/5। তার মানে b এর মান পেলাম -1/5। এখন আমাদের কার মান লাগবে? c এর মান। তাহলে আমরা আবার ওই সেম পুনরায় সমীকরণ 3 এর লক্ষ্য করব যে c এর সাথে চলক হিসেবে কি আছে। সম্ভবত দেখা যাচ্ছে x আছে। দেখো c সাথে কি x আছে, তার মানে কি x এর সহগ, মানে শুধুমাত্র একঘাতী চলক x, তার সহগ কত? c। তাহলে আমরা লিখতে পারি পুনরায় যে কি লিখতে পারি? সমীকরণ 3 এর উভয় পাশে x এর সহগ, x এর কি সহগ সমীকৃত করি। তাহলে একটু লক্ষ্য করি, সমীকরণ 3 এর উভয় পাশে x এর সহগ। মজার বিষয় হচ্ছে বাম পাশে কিন্তু আমাদের x অলরেডি আছে। তাহলে x এর সহগ কিছু না, মানে কত? 1। তাহলে আমরা বাম পাশে লিখতে পারি কত? 1 ইকুয়াল, ডান পাশে কোথায় কোথায় x আছে আমরা একটু দেখব। এখানে x নাই, x স্কয়ার আছে, এখানে x নাই, এখানে একটা x আছে। এই x এর সহগ কত? -b। আবার এই x এর সহগ কত? +c। ওকে, ফাইন। মজার বিষয় হলো আমরা কিন্তু অলরেডি b এর মান বের করে রাখছি, এই মানটা আমরা আবার এখানে বসাবো। তাহলে মানটা যদি এখানে বসাই, তাহলে কি দাঁড়ায়? বাম পাশে 1 ইকুয়াল মাইনাস ফার্স্ট ব্র্যাকেট -1 মান কত? 5 প্লাস কত? c। আমরা এটা এখন সমাধান করলে বুঝতে পারবো। এখন আমাদের আর 3 নম্বর সমীকরণের কাজ নাই, কেন? a ও b বের করছি, এখান থেকে পাবো কি? c। তাহলে আমরা এটা একটু মিশাই দিলাম। তাহলে এখানে কি দাঁড়াবে? যে 1 ইকুয়াল মাইনাস মাইনাস কি হয়? প্লাস 1 ভাগ কত? 5 প্লাস কত? c। আচ্ছা, এই +5 কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? যে 1 1/5 ইকুয়াল কত? c। মজার বিষয় হচ্ছে যে এখানে একটা লসাগু হচ্ছে। কি লসাগু? আমরা একটু দেখি। -5, তার মানে 5 মাইনাস কি? 1। 5 মাইনাস কত? 1 ইকুয়াল কত? c। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 থেকে 1 গেলে থাকে কত? 4। তাহলে উপরে 4 ভাগ কত? 4 ভাগ 5 ইকুয়াল কত? c। সুতরাং আমরা লিখতে পারি c সমান 4 ভাগ কত? 5। তাহলে এই যে আমরা অঙ্কটি 3 নম্বর স্টেপের সাহায্যে সলভ করে a b c এর মান যে আমরা ধরছিলাম, এই ধরি a bx প্লাস কত? c, এই মান তিনটি সমীকরণ 1 এ বসিয়ে যে ভগ্নাংশের আকার পাবো, এটার নাম হচ্ছে আংশিক ভগ্নাংশের রূপান্তর। তাহলে বসিয়ে, আচ্ছা, আমরা এখন এই a b c এর মান সমীকরণ 1 এ বসাবো। তাহলে বাম পাশে কি থাকবে? x ভাগ
x minus 1 x square plus 4 equal a এর মান আমরা পাইছি 1 ভাগ কত 5 1 ভাগ 5 নিচে আছে হলো x minus কি 1 তারপর প্লাস b এর মান কত পাইছি মাইনাস 1 ভাগ কত 5 তাহলে মেইন ভাগ x স্কয়ার প্লাস 4 এখানে যদি b এর মান বসাই তাহলে x গুণ মাইনাস 1 ভাগ কত 5 প্লাস c এর মান পাইছি 4 ভাগ কত 5 আচ্ছা তাহলে আমরা একটু এখানে লক্ষ্য করি x 1 এর নিচে কিছু নাই মানে কি 1 এই ভাগটাকে যদি আমরা উল্টে দেই তাহলে 1 ভাগ 5 যা আছে তাই গুণ 1 ভাগ x মাইনাস কি হয় 1 কেন এই 1টা কি হয় উপরে যায় আর আমাদের এই অঙ্কের প্লাস প্লাস এই যে মেইন ভাগ x স্কয়ার প্লাস 4 থাকলো এই অংশটা কি একটা পদ না তার মানে মাইনাস x ভাগ কত 5 আমরা এখানে লিখতে পারি মাইনাস x ভাগ 5 এই প্লাসটা প্লাস 4 ভাগ কত 5 তাহলে আমরা আগে এই অংশের মধ্যে লসাগু নিতে পারি কি লসাগু লসাগুটি একটু আমরা সাইডে করব লসাগুটি এরকম হয় যে এখানকার মধ্যে যদি আমরা লসাগু নেই কত 5 তাহলে আমাদের কি হয় মাইনাস x প্লাস কত 4 তাহলে আমরা পরবর্তী লাইনে এই অংশটি যদি একটু উপরের সাথে উপরের গুণ নিচের সাথে নিচের গুণ করি 1 5 ইনটু x মাইনাস কত 1 এই প্লাসটা প্লাস তাহলে এই জায়গার মধ্যে লসাগু নিলে কি আমরা এই ভগ্নাংশ পাই লবহর তাহলে এই ভগ্নাংশ উপরে আর এর নিচে কিছু নাই মানে কত 1 তাহলে মিডলের এই ভগ্নাংশটা কি উল্টে যাবে না মানে আমি বলতে চাচ্ছি এই দুইটি ভগ্নাংশের লসাগু হচ্ছে এটা দেখো 5 আর 5 লসাগু মাইনাস x প্লাস 4 তাহলে এই ভগ্নাংশটি যা আছে আমরা তাই লিখলাম 5 এই ভগ্নাংশটা হয়ে গেল গুণ 1টা গেল উপরে নিচে আসলো x স্কয়ার প্লাস কত 4 তাহলে আমরা এর চূড়ান্ত যে মান সেটা আমরা লিখতে পারি কিভাবে লিখতে পারি চূড়ান্ত মানটা আমরা লিখতে পারি এখন যে এখানে আমরা উত্তরটা লিখতেছি চূড়ান্ত উত্তর 1 ভাগ 5 ইনটু x মাইনাস 1 প্লাস মাইনাস x প্লাস 4 ভাগ হচ্ছে 5 ইনটু x স্কয়ার প্লাস কত 4 অর্থাৎ আমরা যে প্রশ্নে ধরে নিয়েছিলাম এই অংশ এই মূল ভগ্নাংশ থেকে এই দুটি হচ্ছে আমাদের নির্ণীয় আংশিক ভগ্নাংশ আশা করি আমরা বুঝতে পারছি তোমরা এই স্টেপ গুণ করো আশা করি আমরা বুঝতে পারছি তো আমরা এই রকম ভাবে স্টেপ নাম্বার 1 2 এবং 3 আর দুটি স্টেপ করলে আমাদের আংশিক ভগ্নাংশ শেষ হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ